আরজিকর হাসপাতালের চিকিৎসক মহিলা চিকিৎসকের নারকীয় হত্যাকাণ্ড, ধর্ষণ এবং খুনের যে অভিযোগ, এরপরে অনেকটা দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কিন্তু তদন্তে তেমন কোনো গতি আসেনি। তার কারণ আমরা জানি, ফলে প্রথম দিকে তদন্ত করছিল কলকাতা পুলিশ, তারা সিট গঠন করে। পরবর্তীতে কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্তভার যায় সিবিআইয়ের হাতে। সিবিআই তদন্ত করছে, জেরাও করছে বিভিন্ন জনকে, কিন্তু তদন্তে কোথাও যেন গতি আসছে না। ফলে এর মধ্যে কিন্তু এই তদন্ত নিয়েও কিন্তু রাজনীতি শুরু হয়ে গেছে। একদিকে যেমন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস সিবিআইয়ের দিকে আঙুল তুলছে যে তদন্ত করছে, কিন্তু কাউকে এখন পর্যন্ত সন্দীপ ঘোষকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না, এই অভিযোগ তুলেছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ও কিন্তু সিবিআইকে জবাবদিহি করতে বলেছেন যে কেন এই তদন্তে এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হচ্ছে না বা তদন্ত অগ্রগতি কেন হচ্ছে না। পাশাপাশি যদি আমরা বিরোধীদের দেখি, রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি, পাশাপাশি সিপিএম, কংগ্রেস, সবারই কিন্তু একটাই অভিযোগ কলকাতা পুলিশের বিরুদ্ধে, যে এভিডেন্স ট্যাম্পারিংয়ে, যে কলকাতা পুলিশ যে তদন্ত করছিল প্রথম দিকে, সে তদন্ত নয়, বরঞ্চ অভিযোগ যে ইভিডেন্স ট্যাম্পারিংয়ের চেষ্টা করে গেছে, এবং যার ফলেই কিন্তু সিবিআইকে এতটা বেগ পেতে হচ্ছে। কারণ সিবিআইকে আমরা জানি যে কলকাতা পুলিশের সঞ্জয় রায়কে গ্রেপ্তার করেছিল, তারপরে সন্দীপ ঘোষকে সিবিআই বেশ কয়েকবার জেরা করলেও এখন পর্যন্ত গ্রেপ্তার কিন্তু করেনি। একটানা 14 দিন। আজও সন্দীপ ঘোষ ইয়েতে এসছেন আজ নিজাম সিবিআই দপ্তরে, ফলে তা কিন্তু এখনও গ্রেপ্তার করেছে, এবং সেই অভিযোগটাই তুলেছেন কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফলে সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন একটাই, যে তদন্তে গতি আসবে কবে। আজ অনেকটা দিন, বিশেষ করে 9 আগস্ট এই কাণ্ড ঘটেছে, আজকে আমাদের প্রায় বেশ কয়েকটা দিন পেরিয়ে গেছে। ফলে স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন, যে এই তদন্তে গতি আসবে কবে, এই মূল মাথারা কবে গ্রেপ্তার হবে। এর মধ্যেই আমরা জানি এই তদন্ত চলতেই আর্থিক দুর্নীতি সহ আরজি করে নানান অভিযোগ কিন্তু সন্দীপ ঘোষের বিরুদ্ধে উঠেছে, এবং সেটারও তদন্ত করছে সিবিআই। ফলে যে মূল যেটা বিষয়, যে আরজিকর চিকিৎসকের ধর্ষণ এবং খুনের মামলার দোষীরা কবে গ্রেপ্তার হবে। কারণ যে অভিযোগটা উঠেছে, কারণ গতকালই বেশ কয়েকটি ভয়েস রেকর্ড, কল রেকর্ড ভাইরাল হয়েছে, যেখানে মহিলা চিকিৎসকের বাড়িতে তার বাবাকে ফোন করে একবার একরকম কথা বলা হয়েছে। ফলে কোথাও যেন যে এভিডেন্স ট্যাম্পারিংয়ের যে বিষয়টি, এটা কি একটা প্রাতিষ্ঠানিক বিষয়, এই প্রশ্নটা কিন্তু উঠে যাচ্ছে। তার কারণ যেভাবে আরজিকর হাসপাতালের পক্ষ থেকে ফোন করা হয়েছে, তাদের মেয়ে অসুস্থ, কখনো বলা হয়েছে এমার্জেন্সি নিয়ে যাওয়া হয়েছে, পরবর্তীতে বলা হয়েছে আত্মহত্যা করেছে, যেখানে সকালবেলায় যে অবস্থায় তাকে দেখতে পাওয়া গেছে, তাতে স্পষ্ট যে তাকে ধর্ষণ এবং খুন করা হয়েছে, কিন্তু তার পরিবারকে মিথ্যে কথা জানানো হলো কেন। পাশাপাশি আর একটা জিনিস, যে তারপরে আমরা জানি যে তার পোস্টমর্টমের পরে খুব তড়িঘড়ি দেহ সৎকার করা হয়, এবং তারপর এফআইআর করা হয়। এবং স্বাভাবিকভাবে এখানে প্রশ্ন, যে কলকাতা পুলিশ কি সত্যি কি ট্যাম্পারিংয়ের সঙ্গে যুক্ত ছিল, এভিডেন্স ট্যাম্পারিংয়ের সঙ্গে, নাকি কলকাতা পুলিশ এই তদন্তে গতি বাড়ানোর চেষ্টা করছিল, অপরাধীদের গ্রেপ্তার করার পক্ষে ছিল। তার কারণ যে অভিযোগগুলো উঠে আসছে এই মুহূর্তে আরজিকর হাসপাতালের ভিতরে, যে মৃতদেহ, যে অজ্ঞাত পরিচয় মৃতদেহকে আলাদাভাবে রাখা হতো না, একভাবেই রাখা হতো। ফলে মারাত্মক যে অভিযোগ উঠে আসে, ফলে এইখানেই প্রশ্ন, যে জাল কিন্তু অনেক দূর বিস্তৃত। অর্থাৎ এই প্রক্রিয়া কিন্তু, বা আরজিকর হাসপাতালের বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠে আসছে, সেটা নতুন নয়, দীর্ঘদিন ধরে চলে আসছে, এবং এক কথায় প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে। যার ফলেই কিন্তু হাসপাতালের পক্ষ থেকে অ্যাসিস্ট্যান্ট সুপার, তিনি ফোন করে 3 রকম কথা বলেছেন তার পরিবারকে। পাশাপাশি কলকাতা পুলিশে আরজিকর আইসি, তিনিও কিন্তু তার পরিবারকে ফোন করে বলেছেন আসুন না আসুন। ফলে একটা যেন কোথাও যেন যোগ সাজক কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে। আর একটা যেটা দেখুন, এরপরে যে তদন্তে যে সঞ্জয়, বিশেষ করে তদন্তে তেমন কোনো অগ্রগতি হয়নি, এমনকি কলকাতা পুলিশ সন্দীপ ঘোষকেও কিন্তু জেরা করেনি। ফলে যার ফলে যে অভিযোগগুলো উঠে আসছে, যে সত্যি কি তার আগে ট্যাম্পারিংয়ের সঙ্গে যুক্ত ছিলেন, ট্যাম্পারিংটাই করেছেন ইভিডেন্স। কারণ তড়িঘড়ি যেভাবে পরিবারকে না জানি যেভাবে দাহ করা হয়েছে, কারণ দেহ থাকলে
পোস্টমর্টেম হতো, কারণ আমরা জানি আনিস খান হত্যাকাণ্ডের পরে তার কিন্তু দ্বিতীয়বার পোস্টমর্টেম হয়েছিল, কিন্তু এখানে কিন্তু সেই ব্যাপার নেই, যেহেতু দাহ করা হয়েছে। ফলে এইখানেই একটা প্রশ্ন যে এই যে তদন্তে একটা ঢিলেমি হচ্ছে বা সিবিআই যে বারবার বেগ পেতে হচ্ছে, এইটা ব্যর্থতা কার? কলকাতা পুলিশ ইচ্ছাকৃতভাবেই এভিডেন্স ট্যাম্পারিংয়ের দিকেই ছিল, নাকি তারা তদন্ত করছে, তদন্তে মূল অপরাধীদের গ্রেপ্তারের জন্যই তারা লড়াই করছিল, নাকি সিবিআই পুরোপুরি ব্যর্থ? কারণ আমাদের যেটা সিবিআই যেভাবে পলিগ্রাফ টেস্ট বেশ কয়েকজন করেছে, গতকালেও আমরা দেখেছি দুজন সিভিল যিনি সিকিউরিটি ছিলেন আরজিকর হাসপাতালে, তাদের কিন্তু পলিগ্রাফ টেস্ট হয়েছে। ফলে এইখানেই প্রশ্ন উঠছে যে সিবিআই কি পারবে, যদি কলকাতা পুলিশেও ট্যাম্পারিংয়ের সাথে যুক্ত থাকে, আরজিকর হাসপাতালেরও বিভিন্ন পদাধিকারী যদি ট্যাম্পারিংয়ের সাথে যুক্ত থাকে, সিবিআই কি পারবে? তাদের তো কর্মদক্ষতা নিয়ে কোনো অভিযোগ নেই, তাই দক্ষতা সম্বন্ধে আমরা সবাই জানি। সুতরাং সিবিআই এই মুহূর্তে যদি ট্যাম্পারিং যদি হয়েও থাকে, এভিডেন্স ট্যাম্পারিং যদি হয়েও থাকে, তারপরেও যদি সিবিআই যদি মূল অপরাধীদের গ্রেপ্তার করতে পারে, তাহলে আমরা স্যালিউট জানাবো সিবিআইকে। কারণ এভিডেন্সে যেভাবে যেরকম কল রেকর্ড বা যা দেখা যাচ্ছে, বিশেষ করে এমার্জেন্সি ভাঙচুর, সুতরাং একটা জিনিস স্পষ্ট যে কোথাও যেন একটা তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা হয়েছে। তার ফলে কিন্তু একটা কথাই বলবো যে সিবিআই যদি এত কিছুর পরেও সিবিআই যদি মূল অপরাধীদের ধরতে পারে, কিনারা যদি করতে পারে, তাহলে আমাদের তরফ থেকে সিবিআইকে স্যালিউট।